আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা পোস্ট লিখেছিলাম যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যত প্রশ্ন আছে করার জন্য পরবর্তী ভিডিওতে আমি ওই সবগুলা কমেন্টের বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনেকদিন ধরে এই চেষ্টা করতেছিলাম কিন্তু সময় হইতেছিল না, তো ভাবলাম আজকে সবগুলা কমেন্টের উত্তর দিয়ে ফেলি। তো আমি আসলে এখন সবার কমেন্টের উত্তর দিব, প্লাস হচ্ছে পরবর্তী ভিডিওতে কমেন্ট করব যে আপনি একটা ভিডিও করব যে আপনি এখানে কিভাবে সাজাইতে পারেন আপনার ব্যাংক স্টেটমেন্ট, কখন লোন নিতে পারেন বা কখন কিভাবে টাকা রাখতে পারেন, সব কিছু মিলে কথা বলবো। প্লাস হচ্ছে আমি কি কি করছিলাম ওই জিনিসটা আপনাদেরকে বলবো। তো আমি প্রথমে শুরু করি যে এমডি রাকিব হোসেন ভাই আহ, ওই পোস্টের কমেন্টে লিখছিলেন যে ভাই স্পন্সরের অ্যাকাউন্টের ব্যাপারে একটু বলেন, স্পন্সরের অ্যাকাউন্টে কত টাকা দেখাতে হয় বা অ্যাকাউন্টটা কত বছরের পুরনো হতে হয়, নতুন অ্যাকাউন্ট এখন খুললে কোনো প্রবলেম হবে কি না, এগুলো নিয়ে। ঠিক আছে, এখানে স্পন্সর বলতে এখানে রোমানিয়াতে গত বছরের যে রিকোয়ারমেন্ট ছিল আমি সেই রিকোয়ারমেন্টের অনুসারে কথা বলতেছি, এবং সামনে যতক্ষণ নতুন রিকোয়ারমেন্ট দিবে তখন সেটা নিয়ে আবার আপনাদেরকে জানাবো। এখন যেহেতু কোনো নতুন কোনো রিকোয়ারমেন্ট এম্বাসি থেকে এখন পর্যন্ত কোনো আসে নাই, সেক্ষেত্রে আমি গত বছরের টাই ফলো করে কথা বলতেছি। তো স্পন্সরের ব্যাপারে যেটা গত বছর স্পন্সর লাগে নাই, হ্যাঁ, জিজ্ঞাসা করলে জাস্ট মুখে অ্যান্সার দিলে হয়েছে যে বাবা কি করে বা মা কি করে বা যিনি টাকা দিতেছেন উনি কি করে। নর্মালি বাবা মাই হয়, তো ওনাদের প্রফেশনটা বললেই হয়। তো ওনাদের প্রফেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে ইয়ারলি ইনকাম কত বা মান্থলি ইনকাম কত, তারপর হচ্ছে কিসের বিজনেস করে। তারপর স্টুডেন্ট যে তাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি সেখানে কোনো সময় কাজ করছো কিনা, কতজন লোক কাজ করে, মানে এটা কি এখানকার দেখতে কিরকম, মানে ওভারঅল এই সবগুলো নিয়ে আসে জিজ্ঞাসা করে থাকে। প্লাস কারোর যদি হচ্ছে এই বিষয়ে কোনো মনে হয় যে না আমাকে জিজ্ঞাসা করলে বা ডকুমেন্ট দেখেছিলাম যেন ডকুমেন্ট দেখাইতে পারি, সেই বিষয়ে যদি কারোর কোনো আপনার কোনো টেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার বাবার অথবা মায়ের ট্রেড লাইসেন্স, বিজনেসের ট্রেড লাইসেন্স নিতে পারেন। অথবা জব করে থাকলে জব রিলেটেড যে ডকুমেন্ট, ওইটা আমি আসলে জানি না জবের, হয়তো ওখানকার ওনার স্যালারি শিট হইতে পারে যে ওনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকতেছে, অথবা ওনার সেভিংস হইতে পারে, অথবা ওনার জব রিলেটেড কোনো ডকুমেন্ট আপনি দেখাইতে পারেন, ওনার ভিজিটিং কার্ডও থাকতে পারে, এইসব কিছু। মানে এরকম না যে আপনার এই ডকুমেন্টেই দেখাই দিব, আপনার এরকম কোনো ফিক্সড না, এরকম ফিক্সড কোনো কিছু এম্বাসি চাই নাই। এখন আপনার দিক থেকে আপনি আপনার হাতে যা যা ডকুমেন্ট আছে ওই জিনিসগুলো সুন্দরভাবে সাজায় ওইটা দেখাবেন, ওই জিনিসটাই। তো স্টুডেন্টের অ্যাকাউন্টে যেহেতু দেখাইতে হবে, সেক্ষেত্রে স্পন্সরের এগুলো নিয়ে কোনো ডকুমেন্ট বা কে এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। আর আপনি যদি রাখতে চান একজন এটা তো আসলে রাখার দরকার, আমি রাখি নাই, হ্যাঁ। তো আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট করতে পারেন। ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা কীরকম হতে পারে ওইটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব, আমার যে ডকুমেন্টটা ওইটা আমি শেয়ার করব, যে ওই ডকুমেন্টটা কীরকম হওয়া উচিত, কীভাবে লিখবেন, হ্যাঁ, ওই সব কিছু নিয়ে লিখবো, কথা বলবো। প্লাস হচ্ছে আহ, আচ্ছা এইগুলোই, ওইটা নিয়ে আসলে আমি আবার কথা বলবো না অন্য একটা ভিডিওতে। এখন আরেকটা কমেন্টে যাই। শেখ জীবন ভাই জিজ্ঞাসা করছে ভাই প্রিমিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, নিজের ফান্ডিং থেকে 10 থেকে 12 লাখ টাকা রাখছি, তবে ব্যাংক বলছে যদি টিউশন ফিস পাঠাতে যাই তাহলে ব্যাংক থেকে নাকি মিনিমাম 20 লাখ টাকার স্টুডেন্ট লোন নিতে হবে, তা না হলে স্টুডেন্ট ফাইল করবে না লোন ছাড়া। কিন্তু ব্যাংক থেকে টাকা দিলে তো ব্লক অ্যাকাউন্টে রাখবে, মানে ব্লক করে রাখবে, টাকাটা তো আপনি ইউজ করতে পারবেন না। তারা সেই টাকাটা রাখবে তা ব্লক। আচ্ছা, ট্রানজাকশন দেখাতে পারবেন, উনি যেটা চাইতেছে উনি যে টাকাটা রাখবে ওই টাকা থেকে উঠাবে এবং ওই টাকা থেকেই আবার ডিপোজিট করবে, ওইটা বলতে চাইতেছে। কিন্তু যদি ব্লক করে রাখে তাহলে তো আপনি সেখান থেকে উঠাইতেও পারবেন না, কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এক্সট্রা কিছু টাকা রাখতে হবে, এক্সট্রা আপনার হাতে 1 লাখ টাকা রাখতে হবে, ওই টাকাটার থেকে 50,000 রাখবেন, বা ধরেন 30,000 উঠালেন, আবার ওইটার সাথে কিছু অ্যাড করে আবার কিছু বেশি রাখলেন, 60,000 টাকা রাখলেন, আবার উঠালেন, মানে এইরকম হিসাব ভাবে আপনার এরকম যে আপনার ধরেন আপনার 20 লাখ টাকা ফিক্সড আছে, ওইটা তো আপনি উঠাইতেও পারবেন না, কিছু করতে পারবেন না। এখন হচ্ছে আপনি এক্সট্রা কিছু টাকা রাখতে হবে, 50, 20, 30,000, 50,000 টাকা রাখতে হবে বা 1 লাখ টাকা রাখতে হবে। ওই 1 লাখ টাকা থেকে উঠাবেন, ডিপোজিট করবেন, এরকম করে করতে হবে, বিষয়টা এরকম। এটা তো স্বাভাবিকভাবে বুঝে যে বুঝতে পারতেছেন আপনি যে আপনি তো সেই টাকাটা উঠাইতেও পারতেছেন না, কিছু করতে পারতেছেন না, তাহলে সেখান থেকে তো আপনার পক্ষে ট্রানজাকশন করা পসিবল না। তারপর হচ্ছে উম, আচ্ছা, ট্রানজাকশন দেখাতে পারবো না এবং ব্যাংকে যে টাকাটা ব্লক রাখছি তা কি এম্বাসি বুঝতে পারে, আর বুঝলেও কি কোনো সমস্যা হবে? এটা আসলে বুঝার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে এইটাতে আপনি যখন স্টেটমেন্ট উঠাবেন স্টেটমেন্টে কিন্তু দেখা যায় যে লাস্টে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। সো
যতবার আপনি স্টেটমেন্ট উঠাবেন লাস্ট আপনার ব্যালেন্সে দেখাবে যে ওই টাকাটা সহ আপনার এক্সট্রা যদি কিছু টাকা থাকে ওই টোটাল টাকাটা আপনার দেখাবে যে আপনার টোটাল এত টাকা আছে, 20 লাখ প্লাস আছে। কোনো সময় আপনার দেখাবে না যে আপনার কম আছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আর বোঝার কোনো ওয়ে নাই, কারণ ওনারা এটা ইন্টারনালি যেহেতু কাজ করে ওনারা ওইখানে ওইভাবেই করে যে আপনার টাকা অ্যাকাউন্টে ঠিকই থাকে, কিন্তু এটা উঠানো যায় না। এটা শুধুমাত্র আমার আপনার জন্য, আমরা উঠাইতে পারি না, কিন্তু টাকা অ্যাকাউন্টে ঠিকই থাকে এবং সেই টাকার এগেনস্ট আপনি কিন্তু ইন্টারেস্টও পাবেন। সো এটা কিন্তু রিয়েল টাকাই। তো হচ্ছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি ভাবছিলাম টাকা ব্লক করে থাকলে ঝামেলা হবে, তাই আমার বাবা 12 লাখ টাকার 25% আনুমানিক 3 লাখ টাকা সুদে অন্য জায়গা থেকে ঋণ নিয়ে এসে এখন যদি আবার ব্যাংকে 20 লাখ টাকা লোন নিয়ে লাগে তাহলে ক্যাম্পাসে ঝামেলা করবে। আমি মনে করি না যে আপনার 25% সুদে বা এইসব ঝামেলাতে যাওয়ার দরকার আছে, অন্য কোনো জায়গা থেকে আনার দরকার আছে। আপনি হচ্ছে 3 লাখ টাকা, এত টাকা বাই আসলে সুদ দেওয়ার কোনো মানি হয় না, বা সুদের হিসাবে যাওয়া উচিত না। তো আপনি যেটা করেন, ব্যাংক থেকে লোন নেন, আপনার 20 লাখ টাকা দেখাইলে আপনি 2 থেকে 3 মাস দেখেন আপনার 3 লাখ টাকা আসবে না, এর থেকে অনেক কম আসবে। আপনার বড় জোর 60,000 টাকার মতন খরচ যাবে। তো মানে এই সব সুদের ঝামেলায় ভাই যাওয়াই উচিত না। আপনি ব্যাংক থেকে দেখেন, তখন হচ্ছে ব্যাংক আপনাকে টিউশন ফিসও পাঠিয়ে দিবে, সবই করে দিবে। ব্যাংক লোন নিলে ট্রানজ্যাকশন কিভাবে করবো, উনি হয়তো লিখতে চেয়েছিলেন ট্রানজ্যাকশন কিভাবে করবেন। তো ট্রানজ্যাকশন ব্যাপারটা আমি বললাম, আপনি 20 লাখ টাকা রাখবেন, পাশাপাশি আপনার আরো কিছু টাকা রাখতে হবে। 20 লাখ টাকা কিন্তু আপনার পকেট থেকে রাখতে দিতেছেন, আপনার পকেট থেকে 2 লাখ টাকা রাখতে দিতেছে, আর ব্যাংক 18 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনার 20 লাখ টাকা করে দিতেছে। তা আপনার হাতে তো টাকা থাকারই কথা, সেক্ষেত্রে ওই টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টে কিছু রাখবেন, কিছু উঠাবেন, কিছু রাখবেন, কিছু উঠাবেন, ওইভাবে ট্রানজ্যাকশন করবেন। আরেকজন উনি আবার ওই ভাই আবার আরেকটা কমেন্টে, ওই কমেন্টে রিপ্লাই বলছিল যে আরেকজনের সাথে ট্রানজ্যাকশন কীভাবে করবো, এটাই সমস্যা। তো 20 লাখ লোন নিলে 5, 10 বা 5 এভাবে 3 কিস্তিতে টাকা দিবে ব্যাংক, নিচ থেকে টাকা রাখলে ট্রানজ্যাকশন করা যায়। কিন্তু এখন ডলার ক্রাইসিস, কেউ স্টুডেন্ট ফাইল খুলতে চাচ্ছে না। প্রিমিয়ার ব্যাংক উত্তরা 11 শাখা আমার বলছে খুলে দিবে, তাদের কাছ থেকে লোন নিতে হবে। বিষয়টা এরকমই, অন্য কোনো ব্যাংক স্টুডেন্ট ফাইল ওপেন করে না, 1-2টা ব্যাংক ওপেন করে, এর মধ্যে প্রিমিয়ার ব্যাংক ওপেন করে। তো এরা আসলে এরকম ভুল করলে আমাদের আসলে কিছু করার নেই, যেহেতু কেউ স্টুডেন্ট ফাইল ওপেন করতেছে না, সুতরাং ওদের সার্ভিস নেওয়া ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। তারপর হচ্ছে সুহান আহমেদ ভাই জিজ্ঞেস করছে, ভাই এনআরবিসিতে সেভিংস অ্যাকাউন্ট খুলছি, এই ব্যাংক থেকে লোন নিব, এখন কথা হচ্ছে লোনের যেই টাকা ব্যাংক আমাকে দিবে, যেই টাকাটা ব্যাংক আমাকে দিবে ওইটা কবে দিবে, আর প্রতি মাসে কেমন টাকা লেনদেন করব। ব্যাংক আপনি যখন লোন দিবেন তখন 1-2 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর মাসে লেনদেন করবেন, মাসে 50,000 বেশি লেনদেন আমার মনে হয় না করা উচিত। 50,000 ভিতরে আপনি 2টা বা 3টা ট্রানজাকশন করেন, তাইলে এনাফ। এম্বাসিতে মেল করার যে বিষয়টা, এটা প্রিমিয়ার ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে করা যাবে? এটা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া শাখা বা যেখান থেকে বলেন, প্রিমিয়ার ব্যাংক থেকে ওরা করে দিবে। এখানে আবার মানুষ অনেক কথা বলছে, আমি এত কিছুতে না যাই। তারপরে রিয়াজউদ্দিন ভাই জিজ্ঞাসা করছে আরেকটা প্রশ্ন, এম্বাসি ফেস করার সর্বনিম্ন কতদিন আগে ব্যাংক স্টেটমেন্টের টাকাটা রাখতে হবে? গত বছর কেউ 1 মাস রেখে অফিসে, কেউ 2 মাস, কেউ 3 মাস। তো এরকম সর্বনিম্ন কোনো ফিক্সড কোনো ডেট নাই, আপনার যতদিন কমফোর্টেবল থাকেন আপনি ততদিন রাখতে পারেন। তবে আমি বলবো যে আপনি মিনিমাম 1.5 থেকে 2 মাস রাখেন। আর আচ্ছা, ওইটার আর একটা হিসাব আছে, ওইটা আমি বলতেছি। যার একজন মোহাম্মদ তারেক ভাই জিজ্ঞাসা করছে, ভাইয়া আমি এনআরবিসি ব্যাংক থেকে 16 টাকার 16 টাকার না, এটা 16 লাখ টাকার লোন, যাই হোক একটা ওয়ার্ড মিসিং। ভাই আমি এনআরবিসি ব্যাংক থেকে 16 লাখ টাকার লোন করে রেখে দিয়েছি, কিন্তু এখন জানতে পেরেছি এত বেশি অ্যামাউন্ট সমস্যা হবে। এত বেশি অ্যামাউন্ট কোনো সমস্যা হওয়ার কথা না, টেনশন ফ্রি থাকেন। আমি এখন কি করতে পারি, এটার সমাধান কি ভাইয়া? যদি এম্বাসিতে কোনো কোয়েশ্চেনের মুখোমুখি হয় তো কীভাবে এক্সপ্লেন করবো? যদি কোয়েশ্চেন করে এত টাকা কোথেকে পাইছে, বলবেন আমি কোটিপতির ছেলে, আমি এত টাকা পাইতেই পারি। আর আপনার এত টাকা থাকলে কোনোদিন জিজ্ঞাসা করবেন এত টাকা কেন, তোমার এখান থেকে এত টাকা কেন? সবাই 3 লাখ 4 লাখ, সরি সবাই 6 লাখ 7 লাখ টাকা দেখাইতেছে, তুমি 16 লাখ টাকা কেন দেখাচ্ছ? এই প্রশ্ন কোনোভাবেই করবেন। করলে বলবেন যে আমার বাবা বিজনেস করে, বা আমার ভাই বিজনেস করে, আমার মা বিজনেস করে। বলবেন যে ওনাদের অনেক অনেক টাকা আছে, সেই জন্য আমি বিদেশে পড়তে যেতেছি, এবং আমার 16 লাখ টাকার হিসাব দেখাবেন। এইভাবে যদি আপনি ব্যাচেলর করেন, বলবেন যে আমার 4 বছরের পড়াশোনার খরচ প্লাস ওখানে থাকা খাওয়ার খরচ সব আমাকে একবারে দিয়ে দিছে, এই জন্য আমার এখানে 16 লাখ টাকা। সিম্পল হিসাব, টেনশন করার কোনো কিছু নেই। স্পন্সরের অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বলেন ভাই।
স্পন্সর বলতে ভাই কি বলবো, স্পন্সর আপনি হারিয়ে আছেন স্পন্সর নিয়ে। স্পন্সরের কথা আমি অলরেডি বলছি। মাহফুজ আক্তার ভাই আমার বরিশাল পূবালী ব্রাঞ্চে থেকে অ্যাকাউন্ট করা আছে, তারা বলছে আপনি চাইলে ঢাকার ব্রাঞ্চ থেকে স্টেটমেন্ট নিতে পারবেন, এটা কি গ্রহণযোগ্যতা পাবে এম্বাসিতে? অবশ্যই পাবে এম্বাসিতে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার তো ইমেল করতে হবে, ইমেল ওরা করে দিলেই হলো। পূবালী ব্যাংক কেমন হবে? জাফরা জাফর আহমেদ রাজু, পূবালী ব্যাংক কেমন হবে? ভাই ব্যাংক যদি আপনাকে লোন দেয়, আপনাকে যদি এম্বাসিতে ইমেল করে দেয়, আপনার রিকোয়ারমেন্ট হয়ে গেল ফুলফিল, তাহলে আপনার যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন। এই ব্যাংক কেমন হবে, ওই ব্যাংক কেমন হবে, এসব নিয়ে পড়ে থাকার কোনো মানে নাই। আপনার যেই ব্যাংক আপনাকে সাপোর্ট দিতেছে আপনি ওইটা থেকে দেখেন। সবাই যে প্রিমিয়ার ব্যাংকে চাইতে হবে এমন কোনো কথা না। তারপরে হচ্ছে ইভান মুরাদ ভাই জিজ্ঞাসা করছে লোন নিয়ে কিভাবে ব্যাংকে ব্যাংক লোন নিয়ে কিভাবে ভালো ব্যাংক স্টেটমেন্ট সাজাবো। অলরেডি বলে দিছি মান্থলি কয়টা ট্রানজাকশন করবেন, কিভাবে লোন নেবেন। তারপরে ভয়েস অফ রাফসান, স্যালারি ভয়েস অফ ঢাকা, ভয়েস অফ রাফসান। আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ঈদ মুবারক ভাই। আমি প্রিমিয়ার ব্যাংকের স্টেটমেন্ট সলভেন্সি নিব। আমার বাবার অ্যাকাউন্ট অন্য একটা ব্যাংকে, আমি জাস্ট অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্টে এখনও টাকা রাখি নাই। টাকাটা কিভাবে নিব, আমার ব্যাংকে ক্যাশ ডিপোজিট করব নাকি বাবার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলে ভালো হবে? আপনি দুইটাই করতে পারেন, বাবার অ্যাকাউন্ট থেকেও ট্রান্সফার করতে পারেন, ক্যাশও রাখতে পারেন, কোনোটাতেই কোনো সমস্যা নাই, দুইটাই ভালো হবে, দুইটাই ক্লিয়ার থাকবে। যদি জিজ্ঞাসা করে টাকা তোমাকে কে দিছে, ওখানে ট্রানজাকশনে দেওয়াই থাকবে যে বাবার অ্যাকাউন্ট থেকে আসছে। যদি ক্যাশ ডিপোজিট করেন, বলবেন আপনার বাবা দিয়েছে আপনার, আপনি নিজে টাকা রাখছেন অ্যাকাউন্টে, তখন সে রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন করে বাবা কী করে, কী বিজনেস করে, তখন ওই যে ট্রেড লাইসেন্সের কথা বললাম, ওইভাবে ট্রেড লাইসেন্স ওইগুলো দেখাবেন যে যে বাবার বিজনেস আছে, এই বিজনেস, উনি এখান থেকে টাকা মান্থলি টাকা ওখান থেকে মান্থলি প্রফিট করে ওখান থেকে আমাকে টাকা দিছে। তখন ওই বিজনেস রিলেটেড কিছু জিনিস আপনাকে আগে থেকে সাজায় রাখতে হবে, ওইগুলো নিয়ে কথা বলবেন। অলরেডি ওইটা আমি বলছি কিন্তু কিছুক্ষণ আগে। আর ট্রানজ্যাকশন করা লাগবে নাকি টাকা আছে ওইটা দেখালেই বেস্ট। আমার মতে টাকা আছে ওইটা দেখালেই বেস্ট। যারা টেনশন করে তাদেরকে আমি বলি যে আপনি ট্রানজ্যাকশন করেন, আর যারা একটু টেনশন কম করে, যারা একটু বুঝে, তাদেরকে বলি ভাই এত ট্রানজ্যাকশন করার দরকার নাই। এবং যারা যেটা বললে যে যেটা শান্তি পাবে, এই জিনিস ভাই আমাকে ট্রানজ্যাকশন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ট্রানজ্যাকশন করতে হবে, করেন। আচ্ছা ভাই আমি যদি ট্রানজ্যাকশন না করি কোনো সমস্যা হবে? না ভাই ট্রানজ্যাকশন করলে কোনো সমস্যা নেই, আমি ট্রানজ্যাকশন এত করি নাই। কারণ যারা যেটা দিয়ে বুঝতে হবে, ওনারা যদি আমি বলি যে ট্রানজ্যাকশন করা লাগবে না, উনি আমার আবার প্রশ্ন করবো, ইউটিউবে কমেন্ট করবে, ফেসবুকে সেটা মেসেজ দিবে, আবার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিবে। ভাই এত কোয়েশন আমার দরকার নাই, দুইটাতে আসলে কোনো সমস্যা নেই। এখন যার যেটা দরকার আমি তাকে ওইটাই দিই, বুঝছেন। এখন আমার রাগ করার কোনো সুযোগ, কোনো আমি কোনো কারণ দেখি না। এখন আপনি যেভাবে চান আমি আপনাকে ওইভাবে সলিউশন দিতেছি, দুইটা কিন্তু ভালো সলিউশন। তারপর হচ্ছে রিয়াজউদ্দিন ভাই আবার কোয়েশ্চেন করছে, ভাই আমার আইএফআইসি ব্যাংকে 3 মাসের একটি এফডিআর আছে, বর্তমানে 4 লাখ টাকা। রোমানিয়ার এম্বাসি এফডিআর অ্যাকসেপ্ট করে না, সুতরাং এফডিআর ক্লোজ করে ফেলাটা ভালো, এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করার আগে। এই টাকা অবশ্য অফার লেটার আসলে তুলে ফেলবো টিউশন ফিস দেওয়ার জন্য। কিন্তু আমি এম্বাসি ফেস করার সময় কি আবার ব্যাংক স্টেটমেন্টের টাকাটা এফডিআর রাখতে পারবো? এফডিআর করে রাখাটাই উচিত না ভাই। হ্যাঁ। তারপরে এমডি মহসিন আহমেদ ভাই জিজ্ঞাসা করছে যে ভাই আমি নিউ এক ব্যাংক অ্যাকাউন্ট খুলছি প্রিমিয়ারে, আমার ব্যাংক লোন 5 লাখ অ্যান্ড আমার নিজ হতে 5 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্টের জন্য রাখবো। এখন ব্যাংক ওপেনের সময় 30K টাকা ডিপোজিট করছি। এখন আব্বু এখন আমার আব্বু আগে যেহেতু বিদেশে ছিল, তাই আম্মুর অ্যাকাউন্টে টাকা আসে। এখন চাচ্ছি আম্মুর অ্যাকাউন্ট হতে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। কোনো সমস্যা নাই, ট্রান্সফার করেন। এখন টাকা কি কিছু কিছু করে ডিপোজিট, লাইক 40K বা 50K করব, নাকি একসাথে সবটা ডিপোজিট করব আমার অ্যাকাউন্টে? 40-50K করে করতে পারেন। আমার মনে হয় না যে যেহেতু আপনার বাবা বাইরে থাকতো 40-50K করার কোনো দরকার আছে। আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এভাবে করেন, কোনো সমস্যা নেই। প্লিজ সাজেশন মি, অলরেডি বললাম। আর আমার বেবিস ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হতে ভেরিফাইড আছে গত 3 তারিখ। লেটার পেতে কতদিন লাগবে বা
আসার পসিবিলিটি কেমন? লেটার পাইতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এবং আসার পসিবিলিটি 99%। আর ভাই আপনার বাড়ি মেবি বিবারিয়াতে, আমরা একই জেলার মানুষ, ঠিক আছে ভাই? ভালো লাগলো। হ্যাঁ, বিবারিয়া বললে আসলে ভাল লাগে, কিন্তু আসলে সবার জন্য সাপোর্ট সমান, সবার জন্য আমি হেল্প করার চেষ্টা করি। ভাইয়া স্টেটমেন্ট মিনিমাম কত মাসে দেখানো লাগবে? ভয়েস অফ রাফসান ভাই। তারপর হচ্ছে আরিফুজ্জামান হিমেল ভাই জিজ্ঞেস করছে, ভাইয়া আমি অলরেডি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি অ্যান্ড অ্যাকসেপ্ট হয়েছি ইউনিভার্সিটি থেকে। এখনই টাকা বা ব্যাংকে রাখবো, এখানে টাকাটা ব্যাংকে রেখে দিব, যার জন্য ব্যাংকে অফার লেটার চাচ্ছে, বাট অফার লেটার তো রোমানিয়াতে লেট ইস্যু করে। তো এখন কি করব? আপনার এই মুহূর্তে লোন নেওয়ার কোনো দরকার নাই, অফার লেটার আসুক তারপরেই লোন নেন, কোনো সমস্যা নাই। আর যদি এখনই নিতে চান, যে কোনো দেশের যে কোনো একটা এম্বাসি, যে কোনো একটা ইউনিভার্সিটির অফার লেটার হলেই হবে, ওইটা দেখান, ওরা লোন দিয়ে দিবে। ভাই আরেকজন আছে নাইমুল ইসলাম ভাই জিজ্ঞাসা করছে যে, ভাই আমরা যারা মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করব তারা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবো? ওইখানে অনেক ওয়ার্কার ভাইয়েরা আছে, তাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে টাকা পয়সা কিছু কালেক্ট করে তারপর হচ্ছে 1 সপ্তাহের জন্য বা 10 দিনের জন্য রাখেন, আর রাইখা ওইটাই স্টেটমেন্টে দেখান, কোনো সমস্যা নেই। তাইফ টেলিকম জিজ্ঞাসা করছে যে, ভাই অফার লেটার আসার পর ব্যাংকে টাকা লোন নিলে হবে নাকি আগে থেকে রাখতে হবে? আর টাকাটা কি স্পন্সরের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে আসতে হবে নাকি সরাসরি অ্যাকাউন্টে রাখলে হবে? আমি অলরেডি এই জিনিসটা বলছি, আগে রাখবেন না পরে রাখবেন। আপনি যদি নিজের টাকা থাকে তাহলে আগে থেকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি লোন নিয়ে দেখাইতে চান, আমার মতে আপনি অফার লেটার আসার পরেই দেখেন, কারণ আমি অফার লেটার আসার আগে নিয়ে নিয়েছিলাম, ওইটা আমার কনফিডেন্স ছিল, আমার বন্ধু নিয়ে নিয়েছিল, আমাদের কনফিডেন্স ছিল, আমরা নিয়ে নিছি। এখন আপনি নিয়ে সেটা ধরেন আপনার অফার লেটার আসলো না, তখন আপনি মারা খাই আমার গালি গালাজ করলে ভাই কাজ হইতো না। আপনি আপনার রিস্কে নেন, আপনি যদি পারেন আপনি নেন, আদারওয়াইজ আপনি ওয়েট করেন। আমি বলবো না যে আপনি আগে নেন। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি নিতে পারি ভাই, আমার 10,000 টাকা 15,000 টাকা লস হলে এটার আমার গায়ে লাগতো না। হ্যাঁ, আমার যদি এত টাকা পয়সা নেই তারপরে ওইটা আমার গায়ে লাগতো না, কারণ আমি ওইভাবে প্ল্যানটা সাজাইছি যে আমার এটা হবে, এটা হবে। হ্যাঁ, আমি ওইভাবে সাজাইছি। এখন আপনার যদি ওইভাবে প্ল্যান না থাকে, আপনার যদি ওইরকম কনফিডেন্স না থাকে, আপনার যদি এডমিশন প্রসেস নিয়ে যদি আপনার এনাফ নলেজ না থাকে, আপনি যদি একটা উল্টাপাল্টা ডিসিশন নেন, তাহলে ওটার জন্য কিন্তু আপনি পস্তাবেন, টাকা পয়সা লস করবেন। তো যেটাই করেন বুঝে শুনে করেন। হ্যাঁ, তবে আমার কাছে বললে আমি বলবো যে অফার লেটার আসুক, আসার পরে রাখেন, আর নিজের কিছু টাকা পয়সা থাকলে ওইটা অ্যাকাউন্টে রেখে দেন। অফার লেটার আসার পরে বাকি লোনের টাকা বা যাইগুলো বলেন ওইগুলো রাখেন। তারপরে আর একজন এডুকেশনাল ব্লগ এডুকেশনাল ব্লগ বাই ফয়েস, আরেকটা স্টেটমেন্ট ফুললি রেডি কিভাবে একটা স্টেটমেন্ট ফুললি কিভাবে রেডি করবো, সেভিংস আর কারেন্ট অ্যাকাউন্ট বেসিক থেকে বোঝালে ভালো হয়। এখানে বলি, এখানকার আমাদের দেশে যেটা সেভিংস অ্যাকাউন্ট, এখানকার সেটা কারেন্ট অ্যাকাউন্ট বলে, তো ওরা এই জন্য কারেন্ট অ্যাকাউন্ট বলছে। সুতরাং বাংলাদেশে আপনি সেভিংস অ্যাকাউন্টটা করবেন। আবার স্টুডেন্ট যেহেতু আমরা নিজেরা গেলে অনেকেই কোয়েশ্চেন করে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো কিনা। স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা, সেভিংস অ্যাকাউন্ট একটা। আপনাকে বলছে সেভিংস অ্যাকাউন্ট, আপনি ব্যাংকে গিয়ে বলেন আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, সেভিংস অ্যাকাউন্টের কথা বলে আপনাকে ওরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে না। কিছুদিন আগে একজন কোয়েশ্চেন করছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো নাকি সেভিংস অ্যাকাউন্ট খুলবো? আমি এতবার বলার পরও সেম, মানুষ ভিডিও দেখে না, কিছু বোঝারও চেষ্টা করে না, শুনেও না, তারপরে আবার উল্টাপাল্টা কোয়েশ্চেন করে। তো হচ্ছে, এখন আশা করি বুঝতে পারছেন সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট একই জিনিস। আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনি হচ্ছে নিজের যদি টাকা থাকে ওইখানে টাকাগুলো রাখবেন, বা টিউশন ফিসের টাকাটা যদি রেটে থাকে ওই টাকাটা রেখে দেন অ্যাকাউন্টে, কিছু তুলেন কিছু রাখেন। মান্থলি 50,000-এর বেশি ট্রানজাকশন করেন না, এতটুকুই রাখেন। তারপর হচ্ছে আপনি যখন অফার লেটার চলে আসবে তখন লোন নিয়ে নেবেন, প্লাস হচ্ছে তখন তো আপনার অ্যাকাউন্টে টাকা হয়ে গেল, আর ওইদিকে আপনার স্টেটমেন্টও রেডি হয়ে গেল। তারপর হচ্ছে নুসরাত জাহান আপু জিজ্ঞাসা করছে যে, ভাইয়া আমার প্রিমিয়ার আর এনআরবিসিতে অ্যাকাউন্ট আছে, বাট অফার লেটার আসার পর লোন নিয়ে সলভেন্সি দেখালে 1 মান্থের মতো দেখানো যাবে, আর ব্যাংকে অফার লেটার ছাড়া লোন দেয় না, কি করতে পারি এই সিচুয়েশনে? যদি 1 মাসের স্টেটমেন্ট দেখান, আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও আপনি রিস্ক নেওয়ার দরকার নেই, 2 মাসের দেখেন, সেক্ষেত্রে আপনার নিজের টাকা, যদি টিউশন ফিসের টাকাটা তো অন্তত আপনাদের কাছে আছে, ওই টাকাটাই রাখেন অ্যাকাউন্টে। আর লোন যদি নিতে চান সেক্ষেত্রে একটা ফেক অফার লেটার দিয়ে দেন,
ওইটাই ব্যাংকে গুলো যাচাই করে না, ইউনিভার্সিটি ব্যাংক থেকে জিজ্ঞাসা করে। বলে দেয় যে তুমি কোনো একটা অফার লেটার ম্যানেজ করে নিয়ে আসো, এবং এটা ওরাই আপনাদেরকে ওই দেখে দিবে, আপনারা গেলেই হবে। হুম, ওরাই বলে দেয় যে অনেক ব্রাঞ্চ আছে, একটা লেটার দিয়ে বলে এডিট করে নিয়ে আসে। নিয়ে আসো। এত টেনশনের কি আছে। এডুকেশন পারপস জিজ্ঞাসা করছে, ভাই আমি ইউসিবি ব্যাংক থেকে স্টেটমেন্ট দেখালে আর টিউশন ফিস পাঠালে তারপর যদি দেখি যে তারা এম্বাসিতে ইমেল করবে না বা করতে পারবে না, তখন কি করব? তখন হাই হাই করবেন। কারণ এই এটা জিনিসটা আগে আপনারা থেকে জেনে নেওয়া উচিত যে আসলে কোন আগে কোন থেকে ব্যাংক জেনে নেওয়া হচ্ছে উচিত। আমাকে ইমেল করবে এবং হ্যাঁ, কোন কোন ব্যাংক করবে না। যে ব্যাংক থেকে ইমেল করবে ওই ব্যাংক থেকে আপনি সাপোর্ট নেবেন। ওইটা কিন্তু আমি আগে কথা বলছি যে আপনি আসলে ব্যাংকের সাথে ব্যাংকের রিকোয়ারমেন্টটা কি, আমার আরেকটা ভিডিওতে আমি কথা বলছি, ওই জিনিসটা দেখা ব্যাংকের সাথে কথা বলবেন। যদি না হয়, এখন পর্যন্ত যদি কোনো ব্যাংক বলে যে ওরা করে দিবে না, তখন হচ্ছে চেঞ্জ করে আপনি প্রিমিয়ার ব্যাংকের কোনো ব্রাঞ্চে গিয়ে করেন। হ্যাঁ, ওরা ইমেল করে দিবে। আর ব্র্যাক ব্যাংক অ্যাভয়েড করেন, ওরা আপনাকে ইমেল করে দিবে না। আপনি মানে কান্নাকাটি করেও যদি একবার ইমেল পাঠাইতে পারেন, সেকেন্ড টাইম যদি পাঠানো লাগে আর দিবে না ওরা। এটা নিয়ে সেটা মুরসালিন ভাইয়ের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন দেয় না, কি কি প্রবলেম উনি ফেস করছিল ব্র্যাক ব্যাংক থেকে টিউশন ফিস সেন্ড করা বা স্টেটমেন্ট দেখানোর কারণে। আর ব্যাংকের যেহেতু আপনি বসে না থেকে আপনাদের উচিত কথা বলা ব্যাংকের সাথে, ওখানে ব্রাঞ্চে যাওয়া, কথা বলা। ঘরে বসে বসে মনে করেন যে আহ, কোন ব্রাঞ্চে কি হয় এগুলো জিজ্ঞাসা করে, আপনার তো আপনি থাকেন এক জেলায়, আপনার তো আরেক জেলায় গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আপনার যদি আপনার নিজের জেলাতে যদি হয়, নিজের কাছের কোনো একটা ব্রাঞ্চে যদি হয়, তাহলে তো আপনার জন্যই ভালো, আপনি ওইখানে কথা বলেন। আমি যখন শুরু করি আমি ব্যাংকে গিয়ে গিয়ে কথা বলছি, আমি অনেকগুলো ব্যাংকে গিয়ে কথা বলছি, কেউ অনেক সময় ম্যানেজাররা পাত্তা দেয় না, বসে রয়েছি, ঠিক আছে একটু পরে কথা বলার জন্য বলতেছে, গেছি পরে তাকায় রয়েছে এমনি। মানে এখন আমি কিন্তু কথা বলতেছি, আমার দরকার, সুতরাং আমার যাইতেই হবে, আমার ব্যাংকে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে, কে আমাকে লোন দিবে, কে আমাকে কিভাবে হেল্প করবে, ওই জিনিসটা নিয়ে আমার কথা বলতে হবে। তো আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার হবে না, সুতরাং আপনাকে যাইতে হবে, আগে থেকেই ব্যাংকের সাথে কথা বলতে হবে যে আমাকে ইমেল করে দিবেন কিনা। আমার ভিডিওটা দেখাইতে পারেন যে আমাকে এরকম একটা ইমেল পাঠিয়ে দিতে হবে এম্বাসিতে, এটা এম্বাসির রিকোয়ারমেন্ট যদি এম্বাসির ওয়েবসাইট থেকে যদি প্রুফ দেখতে চাই, আমি ওইটার ভিডিও দেখাইছি, এক্সপ্লেন করে দিছি, ওইটা দেখাইতে পারেন যে এই দেখেন এখানে ওরা বলে দিছে এইভাবে এইভাবে করা লাগবে। তারপর হচ্ছে সায়েম ভাই জিজ্ঞাসা করছে, ভাই ব্যাংকে অনেক কনভিন্স করার চেষ্টা করছি ইমেইলের ব্যাপারে, মেইল না করলে কোনো সমস্যা হবে? মেইল না করলে আপনাকে ভিসা দিবেন, এরকম প্রবলেম হয়েছে। 4 মাসের স্টেটমেন্ট দিলে হবে? হ্যাঁ হবে। আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি এম্বাসি ভেরিফাই করতে না পারে, আপনাকে খালি পাসপোর্ট দিয়ে দিবে উইদাউট ভিসা। তারপরে এসএইচ শর্টস জিজ্ঞাসা করছে যে, ভাই টিউশন ফিজ বাবার অ্যাকাউন্ট থেকে পাঠাবো নাকি আমার অ্যাকাউন্ট থেকে 3+ ট্রান্সফার করে ওখান থেকে পাঠাবো, কোনটা ভালো হবে? টিউশন ফিস পাঠাইতে গেলে স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে পাঠাইতে হয়, তখন হচ্ছে স্টুডেন্ট ফাইল ওপেন করা লাগে স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে। তখন আবার এটা আবার বললেন না ভাই, এটা কি স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে? না, ওইটা সেভিংস অ্যাকাউন্টই হবে। আপনি স্টুডেন্ট, আপনার জন্য টাকা পাঠাবে একটা ইউনিভার্সিটিতে, ওইটার জন্য স্টুডেন্ট ফাইল ওপেন করবে। হ্যাঁ, তো স্টুডেন্ট ফাইল ওপেন করবে যে, ওইটার জন্য আপনার অফার লেটার বা আদার্স ডকুমেন্ট লাগবে, ইউনিভার্সিটি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, ওইটা নিয়ে আলাদা ভিডিও আছে, দেখতে পারেন। তখন এইসব ডকুমেন্ট লাগবে, ওইসব ডকুমেন্ট দিলে ওরা স্টুডেন্ট ফাইল ওপেন করবে, ওপেন করে আপনার ইউনিভার্সিটিতে টাকা পাঠিয়ে দিবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার বাবাকে ওইটার সাথে যুক্ত রাখতে চান, আপনি এখানে আসার পরে তো আপনি টাকা পাঠাইতে পারবেন না, আপনি না থাকলে স্টুডেন্ট ফাইলের থ্রুতে টাকা পাঠিয়ে দিবে না। আপনি মনে করেন 1 বছর টিউশন ফিস পাঠাইছেন, এখন সেকেন্ড ইয়ারের টিউশন ফিস আপনি দেশ থেকে আনবেন, সেক্ষেত্রে আপনি আবার দেশে যাইতে হবে, টাকা রেডি করে অ্যাকাউন্টে রেখে বলতে হবে টাকা পাঠিয়ে দেন, তখন ওরা পাঠিয়ে দিবে। এখন আপনি তো এখানে, আপনি তো নাই, সেক্ষেত্রে কি করতে হবে? আপনি যদি না থাকেন, সেক্ষেত্রে আপনার বাবার সাথে বা আপনার মায়ের সাথে, স্পন্সরের যেই হোক তার সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্টের থ্রুতে বা ওই স্টুডেন্ট ফাইল ওপেন করার সময় ওইরকম কাউকে সাথে রাখতে হয়। ওই ব্যাপারে আমি শিওর জানি না, তবে আমি যখন খুলতে গেছিলাম তখন ওইরকম আমি জানছিলাম যে কাউকে আপনি যদি একজন সাথে ইনভলভ রাখেন, ব্যাংক আপনাকে বলে দিবে জিজ্ঞাসা করলে, তখন ব্যাংক আপনাকে ওই পার্সনটাকে ওই স্টুডেন্ট ফাইলের সাথে অ্যাড করে রাখবে, বা আপনার যেটাই দরকার ওইটা করে রাখবে, তখন আপনি এখানে দেশ থেকে প্রতি বছর টিউশন ফিস আনতে পারবেন এখানে বসে বসে, যদি কেউ এরকম করতে চান। এখন এটা নিয়ে আবার টেনশন করার কোনো কিছু নাই, কারণ যারা আসবেন আমার মনে হয় না যে কেউ দেশ থেকে টিউশন ফিস আনবেন নেক্সট ইয়ার। তারপর হচ্ছে আর আলী আহমেদ জিজ্ঞাসা করছেন যে, লেনদেন করা হয় নাই তেমন, বাট 1 ইয়ার পুরনো অ্যাকাউন্ট কি ইউজ করা যাবে ব্যাংক স্টেটমেন্টের জন্য? অবশ্যই। রয়েজ এম্পায়ার রয়েজ এম্পায়ার জিজ্ঞাসা করছে যে, ভাই যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা দেখাবো, ওই ব্যাংক যে ব্যাংক
যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা দেখাবো ওই সেম ব্যাংকের অ্যাকাউন্টে থেকে টিউশন ফিস পাঠানো লাগবে, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো নিয়ম নাই। উনি আলী ভাই আরেকটা কোয়েশ্চেন করছে, ব্যাংক স্টেটমেন্টের জন্য কি স্টুডেন্ট ফাইল খুলতে হবে? দুই জিনিস। স্টুডেন্ট ফাইল খোলা কোনো ম্যান্ডেটরি কাজ নেই। স্টুডেন্ট ফাইল মানুষ তখনই খুলে যখন টিউশন ফিস পাঠাতে হয়। বিদেশে কোনো ইউনিভার্সিটিতে যখন টিউশন ফিস পাঠাবে তখনই মানুষ স্টুডেন্ট ফাইল ওপেন করে। আর লোন নিলে কীভাবে নিব, প্রসেসটা কি হালকা ধারণা দেওয়ালে খুশি হতাম। লোন নিয়ে একদমই সিম্পল, আমি অলরেডি বলছি অনেক ভিডিওতে যে কীভাবে লোন নেবেন। এখন আপনারা ভিডিও না দেখলে আমি বারবার এগুলো বলতে পারবো না ভাই। তারপর হচ্ছে সায়েম, আচ্ছা একটু বলি, আপনি অফার লেটার পাইছেন, অফার লেটার পাওয়ার পর আপনার ব্যাংক থেকে ইউনিভার্সিটি ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস নেওয়া লাগবে। তারপর হচ্ছে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে কি বলবেন, আমি টিউশন ফিস পাঠাবো, আমার স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে, বাকি প্রসেস ওরা বলে দিবে কী কী ডকুমেন্টস লাগবে। তারপরে হচ্ছে সাইম ভাই জিজ্ঞাসা করছে, ব্যাংক বলতেছে অনলি ইউএস ডলারে টিউশন ফিস পে করতে পারবে, ইউরোতে পারবে না, ইউপিবিতে ইউএস ডলারে পে করা যায়। ভাই ওই সব আমাদের দেশ থেকে সবসময় ইউএস ডলারই পাঠাই, ডলার পাঠাইলে ডলারটাকে ইউরোতে কনভার্ট করে তারপরে পাঠাই। এইগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু নেই। আর যদি কোনো ব্যাংকে থেকে এরকম কিছু বলে ওই ব্রাঞ্চটা অ্যাভয়েড করেন, কারণ অনেক ব্রাঞ্চই আছে বাংলাদেশে অনেক কিছু জানে না এরা, না জেনে হাবিজাবি কথাবার্তা বলে বা একটা কাজ করা লাগবে ভয় পাইতেছে ওইটা ওরা করবে না, তাই আপনাকে উল্টাপাল্টা ভয় দেখাই দিবে। আমাদের দেশে ব্রাঞ্চগুলো হয়েছে এরকম অহরহ হইতেছে অনেকের সাথে। এরকম কি উল্টাপাল্টা কিছু বলে থাকলে এগুলো অ্যাভয়েড করেন, অন্য কোনো ব্রাঞ্চে কথা বলেন, ওরা আপনাকে হেল্প করবে। যারা এরকম স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে ওদের সাথে কথা বলেন, পুরো স্মুথলি পাঠিয়ে দিবে। তারপর সাব্বির আহমেদ ভাই জিজ্ঞাসা করছে, ভাই স্টুডেন্ট অ্যাকাউন্ট এখন না খুল এখন না খুইলা একবারে আল্লাহর রহমতে মেইন অফার লেটার আসার পর খুললে প্রবলেম হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট বিলে? বা এটা আমি অলরেডি একটু আগে বলছি। স্টুডেন্ট অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট আপনি এখনই খুলেন, অফার লেটার আসার পর আপনি লোন নেবেন, টিউশন ফিস পাঠাবেন। আর অ্যাকাউন্টে যদি ডিরেক্ট লোন নেওয়া দেখাই, টাকা বারবার ট্রানজ্যাকশন না করি প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, এগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আলী আহমেদ ভাই আবার জিজ্ঞাসা করছে, ব্যাংক স্টেটমেন্ট এক্স্যাক্টলি কত দিনের জন্য দেখাতে হয়? আমেরিকা ইউকেতে যেমন 28টা 28এরটা অ্যাকসেপ্ট করে, 28 ডেজেরটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা এখন হচ্ছে তুই একটা সামারি বলতে পারোস যে না ওইটা সবার আমি আলাদা করে কোশ্চেন একটা ছিল বলবো না, হচ্ছে হ্যাঁ। তো ওইটা হচ্ছে এক্স্যাক্টলি আপনি মিনিমাম 1 থেকে 2 মাস দেখাবেন, তারপর আপনি যতদিন পারেন ততদিনে দেখাবেন, ওটা কোনো রোল নাই এখানে। রোমানিয়ার আমেরিকা ইউকের সাথে তুলনা করবেন না। আহ, মানে হচ্ছে ওরা 28 দিনের অ্যাকসেপ্ট করে, কিন্তু আপনি এখানে দেখাইতে পারেন, কম বেশি দেখাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি বলছি অলরেডি, আপনি ফুল ভিডিওটা দেখলে আনসার পাওয়ার কথা। তারপরে হচ্ছে নাসের উদ্দিন ভাই জিজ্ঞাসা করছে, নাসের উদ্দিন নেসার উদ্দিন নিসার নেসার উদ্দিন ভাই, নামগুলা আসলে সব স্মল লেটারে লেখা, এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক সরি ভাই, নাম পড়তে পারতেছি না। ভাই আমার আম্মুর ব্যাংকে টাকা আছে অ্যান্ড ট্রানজ্যাকশনও আছে, এখন অ্যাপ্লাই করে ফেলছি। এখন ব্যাংকের পুরো প্রসেসটা কিভাবে করলে ভালো হয় যদি বলেন। অলরেডি সব বলে দিচ্ছি, ফুল ভিডিওটা দেখলে আপনার হয়ে যাবে আশা করি। তো এই ছিল আপনাদের ভিডিও, কমেন্টের অ্যান্সার সব ছিল। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আই এম সরি, কারণ আমি সেম কোয়েশ্চেন দেখতে দেখতে বা মানে আপনারা যে ভিডিও দিয়ে না দেখে যে কোয়েশ্চেন করেন বা একটা ভিডিওতে কমেন্ট করেন, ওই ভিডিওটা না দেখে ওই ভিডিওতে আবার ওই সেম টপিকটা নিয়ে কোয়েশ্চেন করেন, ওই জিনিসগুলো দেখতে দেখতে একটু বিরক্ত। তো এই জন্য হয়তো কারোর অ্যান্সারে আপনার একটু খারাপ লাগতে পারে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সামনে এমন হবে না। তো এই ভিডিও দেখার পর আমার মনে হয় না আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা। পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আমি কীভাবে কী করছিলাম ব্যাংকের ব্যাপারটা। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর বলতে পারেন আমি এখানে বসে এখানে ভিডিও করতেছি, এছাড়া অন্য কোথাও তো একটা ভালো জায়গা নাই, আর এত দূরে গিয়ে আমার ভিডিও করার সময় নাই। কিছুক্ষণ আগে দেখছিলাম আমার পিছনে এই বান্দাগুলা আসছিল না, আমি নামতে নামতে বান্দাগুলা চলে আসছে, খেলাধুলা শুরু করে দিছে। একটু আগে ওইখানে একটা গাড়ি ধোয়া গাড়ি কার ওয়াশ করতেছিল, গাড়ি ধুইতেছিল, ওই বান্দা গাড়ি দিতে দিতে গিয়ে হর্নের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, মানে নয়েজ আর নয়েজ। তো আশা করি এখন মাইক্রোফোন ইউজ করতেছি, এখন আর নয়েজ থাকবে না।
এই ভিডিওটা এটুকুই রাখি। আল্লাহ হাফেজ।